বাংলাদেশে আমি শুনি যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় সংস্কার যেটা সেটা হচ্ছে ভ্যাট চালু করা। অনেকে দেখি বলে বেশ দার্শনিকের মতো একটা চেহারা করে, কোথায় সংস্কার দৃশ্যমান হচ্ছে না। এই জিনিসটা শুনে আমার এত হাসি লাগে। বিচার যতদিন প্রতিদিন আইসিটিতে বিচার প্রতিদিন টিভিতে দেখায়, তখনও বলে বিচার দৃশ্যমান হচ্ছে না। ফাজলামের তো একটা সীমা থাকা দরকার। প্রতিদিনই দৃশ্যমান, তা বলে কই দৃশ্যমান হচ্ছে না। তা আপনার তো চোখটা থাকতে হবে দেখার। তা আমাদের এখানে যেই সংস্কার হয়নি সেটা নিয়ে আপনার আকাঙ্ক্ষা থাকবে, অভিযোগ থাকবে, হাহাকার থাকবে। যেগুলি হয়েছে সেগুলি কিন্তু কাইন্ডলি অ্যাপ্রিসিয়েট করেন, মানুষকে আশাবাদী করেন, মানুষকে জানান। আজকে যে রেজওয়ান একটা কথা বললো যে ওই যে আপনার মামলা দায়ের করার ব্যাপারটা, তাকে ফোন করেছে, মামলাই তো দায়ের করতে হবে না। আমরা তো আইন করে দিয়েছি যে পারিবারিক আদালতে আপনার প্রথমে যাওয়ার প্রয়োজনই নাই। আজকে রেজওয়ানা যে ভরণ পোষণের সমস্যাটার কথা বললো, বিনা খরচে বিনা পয়সায় লিগাল এইডে গিয়ে আপনি সেই সুবিধাটা পাবেন। লিগাল এইড ম্যান্ডেটরি করা হয়েছে। পারিবারিক বিরোধের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লিগাল এইডে যেতে হবে। লিগাল এইডে একজন বিচারক ছিল, সেখানে আমরা 3 জন করে দিয়েছি। একজনের জায়গায় 3 জন থাকবে, 3 গুণ সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। লিগাল এইডে যদি আপনি ডিসস্যাটিসফাইড হন, শুধুমাত্র তখন আপনি পারিবারিক আদালতে যাবেন। এত বড় যে একটা চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে যদি আমরা সবাই এই চর্চাটা শুরু করি, সবাই জানাই। আমাদের ইচ্ছা আছে, আমরা 20টা জেলা চালু করেছি। আমার অন্যতম স্বপ্ন হচ্ছে যাওয়ার আগে 64টা জেলায় লিগাল এইড ম্যান্ডেটরি করে দিয়ে যাব। আমাদের হিসাব আছে লিগাল এইড যখন আমরা এটাকে অধিদপ্তরে রূপান্তরিত করব, যখন এটা ফুলি ফাংশনাল হবে, বাংলাদেশে যত মামলা হয় তার অ্যাট লিস্ট 1/4 এমনকি 1/3 পর্যন্ত লিগাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হবে। 5 বছরের মধ্যে মামলার জট অন্তত 50% কমে যাবে। বাট আমরা তো অনন্তকাল থাকবো না, কিন্তু এই যে কাজগুলো করে দেখলাম, কিন্তু মানুষকে সবাইকে সবার জানাইতে হবে, চর্চার মধ্যে আনতে হবে। 1 নাম্বার আমাদের হচ্ছে আমরা এগুলি দেখি না, আমরা কি নাই ওটা নিয়ে হাহাকার করি, এত অভিযোগ করতে পছন্দ করি, অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি না। কোনো ব্যক্তিকে অ্যাপ্রিসিয়েট না, কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সংস্কারের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে চিন্তা, দুশ্চিন্তা, যেই বিভ্রান্তি, সেটা হচ্ছে আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। বাংলাদেশে আমি শুনি যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় সংস্কার যেটা সেটা হচ্ছে ভ্যাট চালু করা। ভ্যাট কি সংবিধান পরিবর্তন করে চালু করেছিল? তো আইনের মাধ্যমে চালু করেছে। বাংলাদেশে পরিবেশগত যতটুকু ডিফারেন্স হয়েছে, এটা পরিবেশ আইনের মাধ্যমে হয়েছে। আমাদের এখানে অ্যাসিড সন্ত্রাস একসময় ভয়াবহ ব্যাপার ছিল, এটা এখন প্রায় নাই বলতে চলে, আইনের মাধ্যমে হয়েছে। সংবিধান পরিবর্তন করতে হয়। আমাদের সমস্ত চিন্তা হচ্ছে আচ্ছা সংবিধানে তো পরিবর্তন হয়নি, তাহলে মতো সংস্কার হয়নি। ভাই, বহু সংস্কার হয়েছে, এটা জাস্ট লক্ষ্য করতে হবে। আমাদের সংস্কার নিয়ে এখানে কোনো ভুল ত্রুটি আছে নাকি সেটা আলোচনা করতে হবে। আর থার্ড হচ্ছে আমাদের সংস্কার নিয়ে বিভ্রান্তি হচ্ছে আমরা মনে করি এটা ওভারনাইট করার ব্যাপার। এখন আপনি যদি সবচেয়ে বড় পৃথিবীতে সংস্কারক হিসেবে আমরা কার নাম জানি? সিঙ্গাপুরে আমরা লি কুয়ান ইউর নাম জানি। লি কুয়ান ইউ সংস্কার করতে ওনার কত বছর লেগেছিল? মিনিমাম 10 বছর লেগেছিল। সিঙ্গাপুরকে ট্রান্সফর্ম করতে, মানুষ নোটিস করা শুরু করতে 10 বছর লেগেছিল মিনিমাম। এটা তো আপনার ওভারনাইট করার ব্যাপার না। আমার সুযোগ আসলে আমি সবকিছু আইনের মধ্যে ঢুকিয়ে দিই, সাথে সাথে সংস্কার হয়ে গেল, সাথে সাথে সমস্ত অন্ধকার ঘর আলো হয়ে গেল। এ তো এরকম মানে এরকম কিছু ব্যাপার না। আমি একটা সিম্পল উদাহরণ দিই। আজকে আমাদের দেশে যারা অ্যাথলেট আছে, তাদের যদি আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ট্রেনিং করান, সে কি উসাইন বোল্ট হয়ে যাবে নাকি সে মারা যাবে? মারা যাবে না। কাজে আমাদের একটা বুঝতে হবে, আমরা অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেরকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা, সেটাও আপনাদের চিন্তা করতে হবে। আমি মালদ্বীপের উদাহরণ দেই, তিউনিসিয়ার উদাহরণ দেই, আরব বসন্তের পর। এমনকি নেপাল আপনার কি করেছে, নিম্ন কক্ষ করেছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তারপরে বলে মাসে মাসে নতুন সরকার গঠিত হয়। আপনার সংস্কার নেওয়ার জন্য আস্তে আস্তে একজন একটা অ্যাথলেটকে আরো বেশি ট্রেনিং করার জন্য আস্তে আস্তে ফিজিক্যালি প্রস্তুত হতে হয়। এটা একটা সংস্কার ওরকম একটা ক্রমান্বয় প্রক্রিয়া, ইনক্রিমেন্টাল প্রসেসে করতে হবে। আমাদের এখানে সংস্কার চিন্তা থাকতে হবে এবং এটা কিছুটা আরেকটু বাস্তবচিত হতে হবে। আমরা যে সংস্কারগুলো করে গিয়েছি, খুব বড় কিছু করতে পারি নাই, চেষ্টা করেছি। আমাদের আকাঙ্ক্ষা থাকবে, অন্তত বিচার অঙ্গনে যেটা থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনারা এগুলিকে ধরে রাখবেন, এটা আপনাদের নিজস্ব প্রপার্টি বানাবেন এবং এটাকে কন্টিনিউ করে যাবেন। আমরা যদি পরবর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকলো, আমাদের যে ইনিশিয়েটিভগুলো আছে, নতুন ইনিশিয়েটিভ নেন আর না নেন, আমাদের গুলাকে অন্তত অব্যাহত রেখেন। আমরা আশা করি এগুলির মাধ্যমে কিছুটা হলেও আমরা এগোতে পারবো। আর ইনশাল্লাহ আমাদের দেশেও লি কুয়ান ইউর মতো পলিটিশিয়ান আসবে, পুরা বাংলাদেশকে একদিন ট্রান্সফর্ম করতে পারবে।